স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। র্যাবের হাতে গুম, নির্যাতন ও হত্যার ঘটনার ক্ষমা চাইলেন সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি বলেন, প্রকৃত বিচারের মাধ্যমে তার বাহিনীর দায় মুক্তি সম্ভব। শতাধিক আয়নাঘরের অস্তিত্বের কথাও স্বীকার করেছেন র্যাব প্রধান। আর র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানান তিনি। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি। অন্যদিকে চলছে গুম কমিশনের তদন্ত কার্যক্রম। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হাজির হন বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। কারওয়ানবাজারের র্যাব এর মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ডিজি বলেন, সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থাটির বিলুপ্তির বিষয়ে। প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন বাহিনীটির প্রধান। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের মাধ্যমে দায় মুক্তি সম্ভব বলে মন্তব্য করেন। র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায় মুক্ত হতে চাই। এক প্রশ্নে শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন র্যাব মহাপরিচালক। বলেন, র্যাবের কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। গুম করা, খুন করা এটা হলো ফৌজদারি অপরাধ। এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। তারপরও যদি কোনো সদস্য নিজ দায়িত্বে কোনো অপরাধমূলক কার্যকলাপে জড়িত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নিব। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, জঙ্গি তৎপরতা দমনে আগের মতোই সক্রিয় থাকবে তার বাহিনী। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনের সময় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 18 ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দুপুরে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর তাইজুল ইসলাম। জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ, জুলাই আগস্টের গণহত্যার ঘটনা ধামাচাপা দিতে ইন্টারনেট বন্ধ করেছিলেন তিনি। এছাড়া যাত্রাবাড়ি এলাকায় গণহত্যার বিষয়ে সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হবে 15 ডিসেম্বর। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টে সবচেয়ে বেশি 400 মানুষ হত্যার শিকার হয় যাত্রাবাড়িতে। কার নির্দেশে এই হত্যাকাণ্ড, আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে। এদিকে বিজিবির বরখাস্ত সিপাহী শাহিনকে গুমের ঘটনায় ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন সেই সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই জুনায়েদ আহমেদ পলকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই সব পরিকল্পনার ব্যাপারে তিনি জানতেন। এই ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এই কারণে তদন্ত সংস্থা আমাদের কাছে অনুরোধ জানানোর প্রেক্ষিতে আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম। সে প্রেক্ষিতে আদালত আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন। জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যপুস্তক ইন্সপেকশন এজেন্টের দরপ্রাপ্তে ঘটেছে তুঘলকি কাণ্ড। সরকারের দেয়া দরের চেয়ে প্রায় 95 কমে কাজ করতে চায় পাঠ্যপুস্তকের ইন্সপেকশন এজেন্ট। এনসিটিভি বলছে, ছাপাখানা থেকে সুবিধা নেয়ার প্রবণতা থেকে এমন কম দামে কাজ নেয়ার ফাঁদ। পাঠ্য বই মানহীন হবার পেছনে এই প্রবণতার দায় দেখছেন ছাপাখানার মালিকরা। হাইটেক সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস এনসিটিভির পাঠ্যবই ইন্সপেকশনের জন্য এবার টেন্ডারে অংশ নিয়ে দর দিয়েছেন সরকারের নির্ধারিত দরের চেয়ে 94.68 কম। অর্থাৎ মাধ্যমিকের পাঠ্যবই ইন্সপেকশনের জন্য সরকার নির্ধারিত 75 লাখ টাকার কাজ তারা করতে চাচ্ছেন মাত্র 4 লাখ টাকায়। কম বেশি এমন অবস্থা টেন্ডারে অংশ নেয়া 6টি কোম্পানিরই, যেখানে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা দিয়েছেন সরকারের দরের চেয়ে 88.01 কম, আর সর্বোচ্চ দরদাতাও সরকারের দেয়া দরের চেয়ে 56.53 কম দর দিয়েছেন কাজ পেতে। এনসিটিভি বলছে, ইন্সপেকশন কোম্পানিগুলোর ছাপাখানা থেকে সুবিধা নেয়ার প্রবণতা রয়েছে, ফলে বিনা টাকায়ও কাজ করতে চায় তারা। ইন্সপেকশন যে এজেন্টগুলো পূর্বের রেকর্ড খারাপ, তাদেরকে কিন্তু তারা লোয়েস্ট প্রাইস করেছে
এই উদ্দেশ্য নিয়ে যে তারা লোয়েস্ট মানে পিপিআর এর কারণে লোয়েস্ট প্রাইস কাজ পাবে, হ্যাঁ, এরকম নিয়ে গত বছর -97% হ্যাঁ প্রাকুলিত দরের চেয়ে কম সে কাজ পেয়েছিল। তার কাছ থেকে আমি কি আশা করতে পারি? এবার যখন আমি দেখলাম যে -94% সে লোয়েস্ট হয়েছে, তাকে কি করে আমরা কাজ দিতে পারি? এটা তো হতে পারে না। মুদ্রণ সমিতি বলছে, ইন্সপেকশন এজেন্টদের এমন কার্যক্রমের ফলে অনিয়ম করেন ছাপাখানার মালিকরা। সবাই তো চাইবে একটু কম টাকা দিয়ে, যদি 5 টাকা ঘুষ দিয়ে 10 টাকা প্রফিট করা যায়, 1 টাকা ঘুষ দিয়ে 2 টাকা প্রফিট করা যায়, সেটা করবে। চাপ তৈরি হয় আমাদের, তখন আমাদের মান নিম্নমান করতে বাধ্য হই আমরা। ফুললি বাতিল করে দেওয়া উচিত যারা এত লেসে টেন্ডার করবে। অকল্পনীয় কম দামে কাজের আগ্রহ এবং অভিযোগ সম্পর্কে নানা অজুহাত কোম্পানিগুলোর। তো কোনোভাবেই সম্ভব না, এটা আমাদের কোনো কারণ তারা ব্যাখ্যা করে নেই। আমাদের ধারণা ছিল যে ওরা রিটেন্ডার করে দেবে আর কি, যাদেরকে কাজটা দিচ্ছে তারাও অনেক কম দেয়। এসব ইন্সপেকশন এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা বলছে সংশ্লিষ্ট সকলেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঋতুর হিসেবে শীতকাল আসতে বাকি আর মাত্র 3 দিন, তবে এরই মধ্যে শীতের দাপট শুরু হয়েছে দেশ জুড়ে। উত্তরাঞ্চলে রাতভর ঘন কুয়াশা সহ বইছে হিমেল হাওয়া। দুদিন ধরে শীতের বাতাস লেগেছে রাজধানী ঢাকাতেও। শনিবার থেকে দেশে মৃদু শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অগ্রহায়ণের 27 তারিখ, বাংলা ক্যালেন্ডারে শীতকাল শুরু হতে বাকি 3 দিন। তার আগেই হিমশীতল বাতাসে কাবু দেশের উত্তরাঞ্চল। রাতভর ঘন কুয়াশার সাথে ঝরছে শিশির। দুদিন ধরে শীতের বাতাস বয়ে যাচ্ছে রাজধানীতেও। বৃহস্পতিবার গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় যানবাহনের গতি সীমিত হয়ে পড়েছে। শীতে ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ ও খেটে খাওয়া মানুষ। অতিরিক্ত শীত পড়ছে, তার কারণে আমরা কাজে যেতে পারছি না, কাজে কামে আসছি, ঘুরে চলে যাচ্ছি। এই ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানোর খুব সমস্যা হচ্ছে, ভাড়া ভুতু লোকজনও কম বেড়াচ্ছে। বাজারে কোনো লোকজন নেই, দোকান খুলে সে মাছি মারা মতন বসে আছে। বুধবারের চেয়ে নওগাঁয় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাত এবং সকালে ঠান্ডা বাতাসে জুবুথুবু মানুষ। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। বুধবার রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা। 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত। আজকে তো খুব কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। আজকে কাজে যাবো, খুব ঠান্ডা করতেছে। কাজ করতে যাচ্ছি কিন্তু কুয়াশার মধ্যে কাজ করা যায় না, আমি ঘুরে চলে আসলাম। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়েও শুরু হয়েছে শীতের দাপট। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে এই উদ্যোগ যথেষ্ট নয় বলে দাবি করছেন ভুক্তভোগীরা। শনিবার থেকে দেশের উত্তরাঞ্চলে শুরু হবে মৃদু শৈত্যপ্রবাহ, জানিয়েছে আবহাওয়া অফিস। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ধর্মীয় সংখ্যালঘুদের উপর সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ। বুধবার ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে ব্রিফিং এই কথা জানান দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে ব্রিফিং করেন বিক্রম মিশ্রি। জানান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত। তার বক্তব্য বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব রাখছে। তিনি আরও বলেন, ভারত তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। ভারতের মাটিতে বসে রাজনৈতিক বক্তব্য দিতে শেখ হাসিনাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ তৈরি করে দিচ্ছে না ভারত সরকার। সংসদীয় কমিটিকে বিক্রম মিশ্রি বলেন, অন্তর্বর্তী সরকারকে তিনি জানিয়েছেন সম্পর্ক একটি দলের মধ্যে সীমাবদ্ধ নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত। সম্মিলিত জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন এগিয়ে আনতে চট্টগ্রাম আদালতে আবেদন করা হয়েছে। সকালে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। আদালত আবেদন মঞ্জুর করলেও ওকালতনামা না আনা পর্যন্ত শুনানি শুরুতে বাধা রয়েছে। ৩রা ডিসেম্বর একই আদালত তার জামিন শুনানির দিন ২রা জানুয়ারি নির্ধারণ করেছিল। ৩১শে অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহ মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। ২৫শে নভেম্বর ঢাকা থেকে এই মামলায় গ্রেপ্তার হলে পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
গতকালকে এসেছিলাম, গতকালকে শুনানিটা হয় নাই আনফরচুনেটলি। আজকে উনি অ্যাকসেপ্ট করেছেন আমাকে শুনবেন বা আমার লয়ারকে শুনবেন। লয়ার যারা এখানে ওনার লয়ার ছিলেন তাদেরকেও এই ক্রিমিনাল কেজের আসামি করা হয়েছে, কিন্তু উনি যেহেতু কোর্টে আসতে পারছেন না সেহেতু আমি ঢাকা থেকে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য, সাহায্য করার জন্য এখানে এসেছি। বছরের শেষ মাসে রাঙামাটিতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। মুখর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মেতেছেন পর্যটকরা। এতে ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে লাভের আশা দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। হিম হাওয়া, কুয়াশার চাদরে মোড়ানো সবুজ পাহাড়, গোধূলি রঙে ছড়িয়েছে সজীবতা। এমন কোলাহলমুক্ত প্রশান্তি খুঁজতে হাজির পর্যটকরা। ভ্রমণে বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে রাঙামাটিতে প্রকৃতিপ্রেমীদের ভিড়। পর্যটন মৌসুমের প্রথমেই সরগরম ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক, শুভলং ঝর্ণাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র। অনেকেই দল বেঁধে হ্রদের নীল জলে করছেন নৌভ্রমণ। নাগরিক ক্লান্তি ভুলে উপভোগ করছেন হ্রদ, পাহাড় আর মেঘের মিতালি। সকল পর্যটন কেন্দ্র যারাই আসছে তারা এখানে আনন্দ উপভোগ করতেছে। 35 জনের একটা টিম এসেছে, তো অনেক ঘোরাঘুরি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। বেশ কয়েকবার আসছি রাঙ্গামাটিতে, যতবার আসি রাঙ্গামাটির ইয়াতে মুগ্ধ হই। বন্ধু বান্ধব সহ আসছি, নেক্সট ডে ইনশাল্লাহ পরিবার সহ। এমন লোক সমাগমে বাড়তি আয়ের আশায় পর্যটন সংশ্লিষ্টরা। আশা রাখছে এইভাবে যদি পরিস্থিতি যদি সব দিক যদি ভালো থাকে, যে আমরা যে বিগত যে ক্ষতিগুলো হয়েছে সেটা আমরা পৌঁছে নিতে পারবো। পর্যটকে পরিপূর্ণ হোটেল মোটেল, নিরাপদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে সব ব্যবস্থা নিয়েছে পর্যটন কর্পোরেশন। বর্তমানে যেভাবে ট্যুরিস্ট আসছে আমরা আশা রাখি এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আরও ট্যুরিস্ট আগমন বৃদ্ধি পাবে। এছাড়া আমাদের যে বিভিন্ন সুবিধাতে সবসময় আমরা ট্যুরিস্টদের জন্য মেরামত এবং রংকরণ সব কিছু ঠিকঠাক রাখি। বছরে রাঙামাটিতে ভ্রমণ করেন প্রায় 5 লাখ পর্যটক। ডিবিসি নিউজ ডেস্ক। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় 5 শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যদিও সিরিয়ার সেনাদের অস্ত্র এবং গোলাবারুদের গুদাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে আসাদের সেনাবাহিনী ভেঙে দেওয়ার কথা জানিয়েছে বিদ্রোহী নেতা আল জোলানি। কারাবন্দীদের নির্যাতন এবং হত্যায় জড়িতদের শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেছেন তিনি। সেদনায়া কারাগার যেন সিরিয়ার আয়নাঘর। 1 দশকের বেশি সময়ের যুদ্ধে অসংখ্য রাজনৈতিক বন্দীকে আটকে রাখা হয় এ কারাগারে। করা হয় অকথ্য ও নির্মম নির্যাতন। স্বৈরশাসককে হটানোর পর সিরিয়ার কারাগারগুলো থেকে হাজারো কারাবন্দীকে মুক্ত করে দেয় বিদ্রোহীরা, কিন্তু অনেকেরই খোঁজ মেলেনি এখনো। স্বজনের খোঁজে কারাগারের সেলগুলোতে ঘুরে বেড়াচ্ছেন সেসব বন্দীদের কারো মা, বোন কিংবা স্ত্রী। বন্দীদের নির্যাতন ও হত্যায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি। সিরিয়ায় আসাদ বাহিনীর পরিচালিত কুখ্যাত কারাগারগুলো বন্ধ করার আশ্বাস দেন তিনি। ক্ষমতাচ্যুত সরকারের যেসব কর্মকর্তা বিদেশে পালিয়েছেন তাদের ফেরত পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ করার কথাও জানান তিনি। এদিকে সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বাশার আল আসাদের পতনের পর এখন পর্যন্ত সিরিয়া জুড়ে 5 শতাধিক হামলা চালানো হয়েছে বলে জানাচ্ছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রাজধানী দামেস্ক, হোমস, পালমিরা, দেইরাজোর এবং সবশেষ লাতাকিয়া ও তার্তাসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। তেল আবিবের দাবি, সিরীয় সেনাবাহিনীর অস্ত্রের গুদাম, আকাশ প্রতিরক্ষা স্থাপনা, রাডার ব্যবস্থা, সেনা ক্যাম্প ও সামরিক বিমানবন্দর লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। কিন্তু বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ায় ইসরায়েল তার কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে এমন উদ্বেগও দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে গোলান মালভূমিকে ইসরায়েল থেকে আলাদা করা, সিরিয়া সীমান্তের বাফার জোন থেকে সেনা প্রত্যাহার করতে তেল আবিবকে আহ্বান জানিয়েছে ফ্রান্স, আর সংযত থাকতে আহ্বান জানিয়েছে জার্মানি ও স্পেন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করে পোশাক বিধি আইন কার্যকর হতে যাচ্ছে। এই আইন অমান্য করলে 15 বছরের সাজা এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে। এছাড়া শালীনতা এবং হিজাবের সংস্কৃতি নামে পাশ হওয়া আইনে অর্থদণ্ড, বেত্রাঘাত এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ডের শাস্তি নির্ধারণ করা হয়েছে।
ইরানে মাহসা আমিনি হত্যার কেটে গেছে 2 বছর। 2022 সালের 16 অক্টোবর হিজাব না পরার অপরাধে 22 বছরের এই তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় ইরানের নীতি পুলিশ। এরপর পুলিশের হেফাজতেই রহস্যজনক মৃত্যু হয় তার। এই ঘটনার পর নারীদের প্রতিবাদী কণ্ঠে উত্তাল হয় ইরানের রাজপথ। আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তবে এ হত্যার 2 বছর না যেতেই হিজাব বিধি নিয়ে চালু হতে যাচ্ছে নতুন আইন। আইন অনুযায়ী যদি কোনো নারী হিজাব পরতে অস্বীকার করেন তবে তার হতে পারে সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, এমনকি হতে পারে মৃত্যুদণ্ড। শালীনতা ও হিজাবের সংস্কৃতি নামে পাশ হওয়া এই আইনে রয়েছে 12,500 ইউরো পর্যন্ত জরিমানা, বেত্রাঘাত এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ডের শাস্তির বিধান। এর ফলে বিদেশে বা আন্তর্জাতিক মহলে ইরানি নারীরা প্রতিবাদ প্রচার করলেও মুখোমুখি হতে হবে শাস্তির। যদি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান, ট্যাক্সি চালক, মিডিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান নারীদের বিরুদ্ধে এই আইন লঙ্ঘনের অভিযোগ জানাতে ব্যর্থ হয় তবে তারাও আওতাধীন হবে শাস্তি ও জরিমানার। এদিকে নতুন এই আইনটি প্রস্তাবনার সময়ে উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আইনটির বাস্তবায়নের বিরুদ্ধেও সতর্ক করেন তিনি। ইরানের এই আইন বাস্তবায়িত হলে সরকারের প্রতি জনগণের আরও অসন্তোষ বৃদ্ধি পাবে এবং দেশের পরিস্থিতি আরও খারাপ হবে বলেও জানান তিনি। এই আইনের কড়া সমালোচনা করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই আইন নারীদের স্বাধীনতার উপর এক কঠোর দমনমূলক পদক্ষেপ বলে জানায় সংস্থাটি। তীব্র বিরোধিতা করেছেন ইরানের সাংবাদিক, মানবাধিকার কর্মী, ধর্মীয় নেতা এবং আইনজীবীও। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। 20 বছর পর তুষারপাতের সাক্ষী হলো ভারতের পাহাড়ের শহর সিমলা। একই সাথে কনকনে ঠান্ডায় কাবু জম্মু ও কাশ্মীর। বরফে ঢাকা মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে ছুটে যাচ্ছেন দেশি বিদেশি পর্যটক। এছাড়া তীব্র শীত এবং তুষারপাত দেখা দিয়েছে দক্ষিণ কোরিয়া এবং চীনের কয়েকটি শহরে। বাদ যায়নি যুক্তরাষ্ট্রের টেনেসি এবং মেইন অঙ্গরাজ্য। জারি করা হয়েছে সতর্কতা। বরফে আচ্ছন্ন ভারতের সিমলা, তবে এটি প্রতি বছরের শীত মৌসুমের চিত্র নয়। গেল 20 বছর পর এবার তুষারপাতের সাক্ষী হল হিমাচল প্রদেশের জনপ্রিয় এই শহরটি। সোমবার থেকে সিমলা সহ হিমাচল প্রদেশের নানা প্রান্তে তুষারপাত হচ্ছে। তাপমাত্রা পৌঁছেছে হিমাঙ্কের নিচে। সাদা বরফে ঢাকা পড়েছে সিমলার পাহাড়, রাস্তা, ঘরবাড়ি। শহরটির হিল রিসোর্ট এলাকা তুষারপাতের পর সেজে উঠেছে নতুন রূপে। তুষারপাতে বরফ জমেছে জম্মু ও কাশ্মীরে। রাজধানী শ্রীনগর সহ সোনমার্গ, পাহালগাম, গুরেজ ও কর্ণা শহরগুলো এখন বরফাচ্ছন্ন। এতে উপত্যকাটির সৌন্দর্য কয়েকগুণ বেড়ে গেছে। তুষারপাতের টানে এরই মধ্যে সেসব এলাকায় ভিড় জমাচ্ছেন পর্যটকরা। তবে অবিরাম তুষারপাতের জেরে বেশ কয়েকটি জায়গায় সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। তুষারপাত ঘটছে উত্তর ভারতের সিকিমে। প্রদেশটির ইয়াথাং, থাঙ্গু, লাচান, লাচুং এবং ইয়ুমথাং উপত্যকায় পাহাড় ও রাস্তাঘাট ছেয়ে গেছে বরফে। এই অপরূপ দৃশ্য মুগ্ধ করছে পর্যটকদের। এদিকে ব্যাপক তুষারপাতে আচ্ছাদিত হয়ে আছে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপ। অস্বাভাবিক শীতল আবহাওয়া এবং নিম্নচাপের কারণে অঞ্চলটিতে তুষারপাতের পাশাপাশি বয়ে যাচ্ছে প্রবল বাতাস। শ্বেত শুভ্র বরফের চাদরে মোড়া চারপাশ। এছাড়া চীনের পূর্বাঞ্চলীয় রাজ্য শাংডংয়ে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কেরও নিচে। বাড়িঘর ও রাস্তাঘাটে বরফ জমে বিপাকে পড়েছে স্থানীয়রা। অপরদিকে যুক্তরাষ্ট্রের মেইন এবং টেনেসি অঙ্গরাজ্যের কোথাও কোথাও দেখা দিয়েছে তুষারপাত। বৈরী আবহাওয়ার কারণে সেসব এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। 2022 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকে কাতারকে নিয়ে যে ধরনের সমালোচনা উঠেছিল, এবার একই বিতর্ক শুরু হয়েছে সৌদি আরবকে নিয়েও। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে ফিফা জানে সৌদি আরব মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ থাকার পরও ফিফা তাদেরকেই 2034 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দিয়েছে। এটা দুঃখজনক, তবে এসবে কোনো কানে দিচ্ছে না আরব দেশটি। সৌদি আরবের ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস দেখে কে? সৌদি লিগে রোনালদো, নেইমার, বেনজামাদের যে কারণে কারি কারি অর্থ খরচ করে নেওয়া হয়েছে তারই সুফল পেল আরব দেশটি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2034 ফিফা বিশ্বকাপের আয়োজক হয়ে গেছে তারা।
তাই তো রাজধানীর রিয়াদে এত আয়োজন। আগের দিন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো যখন ঘোষণা করেন 2034 বিশ্বকাপের আয়োজকদের নাম, তখনই উল্লাসে ফেটে পড়ে সৌদি আরব। কাতারের পর আরও একটা আরাবিয়ান কান্ট্রি পেল ফুটবলের হোস্ট হওয়ার দায়িত্ব। একটি জাতি হিসাবে আমরা সবাই একই বিষয়ে রোমাঞ্চিত এবং খুশি। আমরা যা চেয়েছিলাম তাই পেয়ে গেছি। আমার 25 বছরের জীবনে কখনো আশা করিনি বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে। আমার জন্য এটা অসাধারণ অনুভূতি। বিশ্বকাপের আয়োজক হতে পেরে সৌদি আরবের সাধারণ জনগণ যেমন আনন্দিত, তেমনি ক্রীড়া সংশ্লিষ্টরাও। তবে স্পোর্টস মিনিস্টার বলছেন এই আয়োজন সম্পন্ন করা যথেষ্ট চ্যালেঞ্জিং। এটা আমাদের কাছে অনেক অর্থবহ। আমাদের ক্রীড়া কর্মকর্তারা কয়েক বছর ধরে এই বিডের জন্য প্রস্তুতি নিয়েছে। কঠোর পরিশ্রম এবং ত্যাগের বিপরীতেই আমরা এই দায়িত্ব পেয়েছি। তবে আমরা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিতে চাই। বিশ্বকাপের আয়োজক হওয়ার পর কাতারকে নিয়ে যেমন সমালোচনা হয়েছিল, ঠিক একই ধরনের বিতর্ক উঠেছে সৌদি আরবকে নিয়েও। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেড অফ লেবার রাইটস অ্যান্ড স্পোর্টস প্রধান স্টিভ ককবার্ন বলছেন, অভিযোগ ও তার প্রমাণ থাকার পরও ফিফা সৌদি আরবকে আয়োজক করেছে। এটা সত্যি দুঃখজনক। প্রাপ্ত সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ফিফা জানে যে সৌদি আরবে মৌলিক সংস্কার ছাড়াই শ্রমিকদের শোষণ করা হবে, এমনকি মেরেও ফেলা হবে। তবু তাদেরকেই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা মানা যায় না। 2022 সালের ফিফা বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব যখন কাতারকে দেয়া হয়েছিল, তখন একই সমালোচনা ওঠে। প্রচণ্ড গরম, ম্যাচের সময় মানবাধিকার লঙ্ঘন সহ অনেক অ্যালিগেশনই তোলা হয়েছিল। তবে যখন বিশ্বকাপ শেষ হয় তখন বলা হয় ইতিহাসের সবচেয়ে সফল আয়োজক কাতার। এখন দেখার আয়োজন দিয়ে সৌদি আরব কি সব সমালোচনার জবাব দিতে পারে কিনা। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।